এক্সাইটেড নিউজ কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন্নাহা জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে বর্ষায় নদী-নালা, হাওর বিল, বাওড় এবং পুকুরে মাছের প্রাচুর্য এবং দামেও কম থাকে, কিন্তু সেই কিছুদিন পরেই পানি শুকিয়ে গেলে সেই প্রাচুর্য রূপ নেয় আকাল ও দামে আগুনে, এবং প্রতি বছর একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চক্র কেন আমরা ভাঙতে পারছি না, এই নিয়ে আজকে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদ, এবং একই সাথে প্রাক্তন চেয়ারম্যান, একুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমরা দর্শকদের শুরুতেই বলছিলাম যে আমাদের মাছের দেশ, কিন্তু বলা হচ্ছে যে মাছের অভাব। এই যে বাংলাদেশের নদী নালা খালবিলগুলোতে দেখা যায় যে বর্ষার সময় মাছে ভরপুর থাকে, দামেও কম থাকে, কিন্তু পানি শুকিয়ে গেলে এই যে আমাদের মাছের প্রাচুর্য সেটা আকাল এবং দামে আগুন হয়ে যাচ্ছে। এই সংকটটা আসলে কেন বর্ষা শেষে দেখা দেয়? ধন্যবাদ। আমরা জানি আসলে যখন বর্ষা হয় তখন আসলে নদী খাল বিলের পাশাপাশি যে পুকুরগুলো আছে এই পুকুরেও আসলে প্রচুর পরিমাণ পানি থাকে। তাহলে আমাদের আমরা যদি চিন্তা করি, প্রায় আমাদের 1.3 মিলিয়ন, যেটাকে আমরা 13 লক্ষ পুকুর বলি বাংলাদেশে, অনেক জায়গায় এটাকে আমরা অনেক সময় এক সময় দেখতাম এটা হচ্ছে 17 লক্ষ। তো এই 13 লক্ষ পুকুরের কিন্তু সকল পুকুর কিন্তু অনেক গভীর না। দেখা যাচ্ছে আমি ওই যদি উপকূলের কথা চিন্তা করি, সেই জায়গায় কেউ তার বাড়ির ভিটিটা উঁচু করার জন্য একটা পুকুরের মতো করেছে, সেটাকে পরে সে বড় করেছে, কিন্তু খুব বেশি গভীর না। না হওয়ার কারণে যখন বর্ষা হয় তখন কিন্তু এই পুকুরগুলোতে প্রচুর পানি থাকে। আবার যখন শীতকাল হয় তখন যেহেতু দীর্ঘ সময় পানি না থাকে এবং হচ্ছে পানির লেয়ার ওই সময়টায় নিচে নেমে যায়, এই সময় কিন্তু শুকিয়ে যায়। তখন দেখা যাচ্ছে কি, এই শীতকাল যখন শুরু হবে তার আগে বাংলাদেশের যত পুকুর আছে অধিকাংশ পুকুরই শুকিয়ে যায়। তো অধিকাংশ পুকুর শুকিয়ে গেলে তখন কিন্তু তারা এই শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু সে মাছগুলো বিক্রি করে দেয়। মাছগুলো বিক্রি করে দিলে কিন্তু পুরো শুকনার সময়টা একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু কোনো মাছ থাকে না। তাহলে প্রথমত একটা বাজারে চাষের মাছের একটা সংকট থাকে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে নদী নালার বিষয়টা, যেটা বললেন, নদী তো 12 মাসই বহমান। নদীর বিষয়টা, এই জায়গাটা একটু নদীর মাছ কম পাওয়া যায়, কিন্তু নদী শুকিয়ে যায় না। কিন্তু আমরা জানি যে ইলিশ ধরার একটা অবরোধের সময় আমাদের অক্টোবরে গিয়েছে, 22 দিনের মা ইলিশ ধরার অবরোধ। এখন উপকূলের যে নদীগুলো আছে এই নদীগুলোতে জাটকা ইলিশ আছে, তার মানে যে ইলিশগুলো আস্তে আস্তে এই অক্টোবরে যেই মা মাছ ডিম ছেড়েছে সেই মাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং আমাদের যেই মোহনাগুলো রয়েছে এই মোহনাগুলোতে কিন্তু এই ইলিশের ছোট ছোট যেই বাচ্চা আছে সেইগুলা কিন্তু আস্তে আস্তে বড় হবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখন বলা হয় যে অক্টোবর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই সময় জাটকা মাছ ধরা নিষেধ। তার মানে উপকূলে কিন্তু জেলেরা চাইলেও এই সময়টায় মাছ ধরতে পারে না। আচ্ছা, এটাকে বলে হচ্ছে জাটকার যেই ছোট ফাঁসের জাল দিয়ে ধরতে পারে না। তাহলে কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু এই টাইমে মাছ ধরতে পারছে না। আবার আমাদের যে 6টা অভয়াশ্রম আছে এই অভয়াশ্রমটাই কিন্তু মোটামুটি সব, আমরা যদি বলি পুরা মেঘনা 100 কিলোমিটার, তেঁতুলিয়াতে আছে 90 কিলোমিটার, আবার আমরা যদি বলি আন্ধারমানিকের 40 কিলোমিটার, পদ্মার 20 কিলোমিটার, এবং আমাদের এই যে বলেশ্বর, বিষখালী, পায়রা এই জায়গাটাতে, এবং বরিশালেরও হচ্ছে কালাবাদর এবং হচ্ছে কীর্তনখোলা এই জায়গাটাতেও কিন্তু একটা অভয়াশ্রম আছে। এই অভয়াশ্রমগুলোতেও কিন্তু আবার 2 মাস এবং 3 মাসের মাছ ধরার নিষেধ। তো এই শীতকালের এই আশেপাশের সময়ে এই নদীর মাছটা কিন্তু তুলনামূলকভাবে কম, নদীর মাছটা কম। আবার যেহেতু আমাদের যে পুকুরের যে মাছগুলো, এই জায়গায়ও পুকুরগুলো অধিকাংশ শুকিয়ে যায়, সুতরাং এই জায়গায়ও মাছ কম। তো সার্বিকভাবে এই মাছের পরিমাণটা কম বাজারে। আসলে একটা বড় সময়ে আসলে শীতের আগে যেই পরিমাণ মাছটা থাকে, আবার সমস্যাটা হচ্ছে যখন সবাই একসাথে মাছ বিক্রি করে দেয় তখন কিন্তু দামটা কমে যায়। আবার যখন দাম বেশি থাকে, এখন কিন্তু মাছ নাই, দেখা যাচ্ছে এই শীতকালে মাছ কম থাকে, তখন কিন্তু মাছের দামটা বেশি থাকে, কিন্তু সকলের পুকুরে কিন্তু তখন আবার অ্যাভেলেবেল মাছ থাকে না। এই যে একটা প্রশ্ন কিন্তু আসে যে এই যে পানি শুকিয়ে যাওয়ার আগেই মাছ সংরক্ষণ বা পুনর্বিন্যাসের উদ্যোগ কেন নেওয়া হয় না, এর উত্তর কি বলবেন? এই উদ্যোগ বলতে কি, মানে সে তো তার পুকুরকে করতে পারে, হয়তো বা পুকুরটা কেটে আর একটু বড় করলো, গভীর করলো, সেটা একটা বিষয় হইতে পারে। এই ছাড়া আমাদের মাছ চাষের আরো অনেকগুলো বিষয় আছে। আমরা অনেকে ঘরে মাছ চাষ করতে পারি,
যেমন আমরা এখন যদি বলি ট্যাঙ্কিতে অনেকে মাছ চাষ করে, মাছ চাষ করে থাকে। তো এখন ট্যাঙ্কিতে যদি সেটা তো মাছ, শখে। না শখে ছাড়াও অনেকে বাণিজ্যিক ভাগেও অনেক ট্যাঙ্কিতে মাছ চাষ করে। আবার হচ্ছে শখে করে হচ্ছে আমরা অ্যাকোরিয়ামে যে চাষ করি, রঙিন মাছ যেটা, এটা অ্যাকোরিয়ামে করি। এই ছাড়া কিন্তু আমাদের বাণিজ্যিকভাবে কিন্তু ট্যাঙ্কে মাছ চাষ হয়। যেমন আমরা হচ্ছে আমাদের যেই ট্যাঙ্কগুলো, চার কোনা এই ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে আমরা মাছ চাষ করতে পারি। তারপরে আমরা হচ্ছে ত্রিপল দিয়ে যদি আমরা অনেক সময় রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম বলছি, সেইভাবে পানি বারবার ব্যবহার করি। এই অ্যাকোয়াকালচারগুলো যদি আমরা করি তাহলে এই জায়গায় কিন্তু শীতকালের সাথে পানির সাথে খুব একটা সম্পর্ক নাই। এটা যদি আমরা বাড়াইতে পারি তাহলে কিন্তু এই জায়গায় মাছ পাওয়া সম্ভব। আমরা দেশীয় মাছের কথা যেহেতু বলছি, এই যে দেশীয় মাছ প্রজাতির মাছ সংরক্ষণ এবং কৃত্রিম যে প্রজনন, সেটাতে আমরা কতটা আগিয়েছি? এখন আপনি যদি দেশের কথা বলেন, দেশীয় মাছের কথা বলেন, তাহলে আপনার আম্মা বা আমার আম্মারা যে সকল মাছ দেখেছে বা আমরাও যেগুলো দেখেছি, এই মাছগুলো কিন্তু এখন নাই। দেশীয় প্রজাতির মাছের আসলে জায়গাটা হচ্ছে খাল, নদী, নালা, এইগুলো ছিল আমাদের দেশীয় প্রজাতির যেই মাছগুলো। তো আমাদের এটার সাথে ওয়েটল্যান্ড জড়িত, যেই জায়গায় কিছু কিছু দেশীয় মাছ আছে, এটার ডিমটা কোনো একটা সাবস্ট্রেটের সাথে লেগে থাকতে হয়। যেমন ঘাস বা কোনো কিছুর সাথে লাগলে সেই মাছটা কিন্তু তখন পরে এটা হয়। কিন্তু আমরা দেখছি যে আমাদের নদী তো মারা যাচ্ছে, তার সাথে খালগুলো অনেক আগেই মারা গিয়েছে। তার মানে আমরা বাদ দিয়ে কিন্তু ছোট ছোট যে খালগুলো আছে, এই খালগুলো কিন্তু ভরে ফেলেছি। তো এই খালে কিন্তু একসময় আমরা ছোট সময় দেখতাম যে শোল মাছের আশেপাশে তার ছোট ছোট এইগুলা বাচ্চাগুলা তার নিয়ে ঘুরছে। তো এখন কিন্তু এটা একরকম দেখা যায় না। কারণ হলো এখন আমরা হচ্ছে এগ্রিকালচারে যখন আমরা ধান চাষ করি, সেই জায়গায় প্রচুর পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করি। এখন আমরা যেই হার্বিসাইড, পেস্টিসাইড যেগুলোই ব্যবহার করি না কেন, এটা বৃষ্টির পানির সাথে কিন্তু পানিতে চলে যাচ্ছে। চলে যে এতে কিন্তু এই যে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, যেমন ছোট ডিমটা আর ফুটছে না, বা হচ্ছে হচ্ছে এই জায়গায় সে বন্ধা হয়ে যাচ্ছে, বা তার গোনাডের মধ্যে বিভিন্ন ধরনের টক্সিক ম্যাটেরিয়ালস পাওয়া যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের দেশীয় যে মাছটা, এটা কিন্তু একরকম হারিয়ে যাচ্ছে। এখন আমরা এই দেশীয় মাছ চাষের কথা বলি, আমরা এক সময় কিন্তু হাওরের মাছের কথা শুনলে খুবই ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এইগুলা কিন্তু কমে যাচ্ছে। হাওরের মাছ, দেশের যে এখন যদি সেটা তারা অনেকে যদি চাষে উদ্বুদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে শুকনো মৌসুমে কম পানিতে চাষযোগ্য মাছ আসলে কোনগুলো, সেটা যদি একটু বলতেন। এখন আপনি শুষ্ক মৌসুমে যদি চাষ করতে চান, আমরা হচ্ছে তেলাপিয়া মাছের কথা অনেক সময় বলি, আমরা অনেক সময় উদাহরণ বলি তেলাপিয়া এবং তেলাপোকা। তেলাপোকা ডাইনোসরের সময়ের প্রাণী, এখনো সে টিকে আছে। ঠিক তেলাপিয়া এমন মাছ যে কিনা মুখ দিয়ে ডিম ছাড়ে, তার মানে তার যদি পানি শুকিয়েও যায় তাহলে সে মুখ দিয়ে ডিমটা ছেড়ে দেয়। এখন ওই ডিমটা সিস্ট হয়ে যায়, এবং এটা যদি 2 বছর পরে পানি পেলেও ওই মাছটা কিন্তু আবার কিন্তু ওইটা থেকে, ওই ডিমটা থেকে, ওই সিস্টটা থেকে কিন্তু তেলাপিয়া হবে। সুতরাং তেলাপিয়া একটা হার্ডি ফিশ। আমরা যে কোনো কম পানিতেও আমরা চাইলে তেলাপিয়াটা চাষ করতে পারবো। এর পাশাপাশি পাঙাশ, শিং, এই মাছগুলোকে আমরা এই নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে। হ্যাপেনিং পয়েন্টে আছে একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা মাছের দেশে মাছের অভাব নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা কোম্পানিতে আসলে মাছ চাষের কথা জানছিলাম আপনার কাছ থেকে। এখন যদি বলি যে প্রাকৃতিক জলাশয়ের মাছ ব্যবস্থাপনায় যে স্থানীয় প্রশাসন আছে, তারা কতটা কার্যকর ভূমিকা রাখছে? এখন আমরা স্থানীয় প্রশাসনের যদি বলি, তাদের তো আসলে সুযোগ আছে হচ্ছে পুকুরের মাছ চাষের ব্যবস্থাপনাটা কেমন হবে সেটার জন্য। এখন শীতকালে দেখা যাচ্ছে পানি কমে যাচ্ছে, পানি কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে তার পুকুরে মাছ বেশি আছে, এতে করে দেখা যাচ্ছে মাছের অক্সিজেনের শর্ট পড়ছে। এতে আবার এই অক্সিজেনের শর্টটা সাধারণত সকালে বেশি দেখা দেয়, সকালে দেখা যাচ্ছে মাছ ভেসে যাচ্ছে। তখন তারা আসলে কিভাবে ব্যবস্থাপনা করছে? এখন যদি অনেক বড় খামার হয় তাহলে অনেকে অ্যারেটর দিয়ে এটা ব্যবস্থা করে। আবার যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয় তাহলে বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, অক্সিজেন ট্যাবলেট আছে, বা অক্সিকেয়ার, অক্সিফ্লো, বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে যেগুলো আসলে দেওয়ার ফলে কিন্তু আসলে ইনস্ট্যান্ট অক্সিজেন পাচ্ছে। কিন্তু যেহেতু শীতকাল, তার বিক্রি করতে হবে আর পানি কমে যাচ্ছে, তো তাহলে এই জায়গায় আসলে বড় মাছ যেগুলো, এগুলো ধরে বিক্রি করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা ব্যবস্থাপনা। এটার জন্য তো সে উপজেলা থেকে এই পরামর্শটা নিতেই পারছে। আর আসলে নদী বা সাগর এই জায়গায় তো আসলে কোনো পরামর্শের কিছু নাই, কারণ কি এই সময় এই জায়গায় অনেক সময় ব্যান থাকে, সঠিকভাবে পালন করছে কিনা এবং অবৈধ জাল দিয়ে মাছ ধরছে কিনা, এগুলাই সাধারণত দেখে। কিন্তু শীতকালের ব্যবস্থাপনাটা মোটামুটি পুকুরে এই জায়গাগুলা পরামর্শ
উপজেলা থেকে তারা পেতে পারে। আবার হচ্ছে বিভিন্ন ধরনের ফিড কোম্পানি, মেডিসিন কোম্পানি, তাদেরও কিছু এক্সপার্ট আছে, তারাও অনেক সময় বড় খামারিদেরকে এই ধরনের পরামর্শ দিয়ে থাকে। আমরা একটু দুর্বলতার কথা জানতে চাই, এই যে মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং পানির গুণগত মান, এখানে বড় দুর্বলতাটা আসলে কোথায়? এই জায়গার একটা প্রথমত বড় দুর্বলতাটা হচ্ছে আমরা যারা মাছ চাষ করি তারা আসলে অতটা ভালো করে জানি না। আমরা চাষ করি, আবার হচ্ছে এটাকে ওইভাবে চিন্তা করি না। আমরা যদি খাবারের কথা যদি বলি, তাহলে আমরা বলবো যে আমাদের সকালে যেমন 3 বেলা টাইমলি না খেলে খিদা লাগে, মাছের ক্ষেত্রেও এইটা ফিল করতে হবে। কারণ হচ্ছে আমি একটা খাবার সকালে দিলাম, দুপুরে দিলাম, রাতে দিলাম, এইভাবে যদি ইরেগুলার খাবার দেই তাহলে হচ্ছে খাবারটা নষ্ট হবে, মানে এই খাবারটা অপচয় হয়। আমি যদি সকাল 9টায় খাবার দেই আর বিকাল 5টায় খাবার দেই, প্রতিদিন এই সময়ই খাবার দেওয়া উচিত, তাহলে কি হবে, খাবারের অপচয়টা কম হবে। আর আমরা সাধারণত মাছের খাবার দিলে অনেক সময় বডি ওয়েটের 10% থেকে শুরু করে আস্তে আস্তে কমিয়ে 3%-এ খাবার দিই। তাই আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, যদি একটু ছোট করে বলেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মৎস্য খাতে কোনো প্রস্তুতি এখন পর্যন্ত আমাদের আছে কিনা? ওইভাবে আসলে আমাদের প্রস্তুতি যদি বলি যে কিছু কিছু প্রস্তুতি আছে, যেমন আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে আমরা বলি যে স্যালিনিটি ইন্ট্রুশন হচ্ছে, তার মানে আমাদের মিঠা পানির যেই মাছগুলো সেই জায়গায় আসলে লোনা পানি জায়গা করে নিচ্ছে। তাহলে আমাদের উপকূলে যে আমি কাঁকড়া চাষ বা কোরাল মাছের যেই চাষ, যেই উপকূলের যেগুলো উপকূলের জন্য সুইটেবল, এইগুলাকে আমার ইন্ট্রোডিউস করতে হবে। যেটা আমি হয়তো বা কাঁকড়ার ক্ষেত্রে কিছুটা পেরেছি, বা এখনো কিন্তু কাঁকড়ার পোনাটা আমরা নেচার থেকে ধরছি, এইটাকে কিভাবে হ্যাচারিতে কাঁকড়ার পোনা বেশি করে পাওয়া যায় এটা ব্যবস্থা করতে হবে। এবং এটার যদি আমি বলি কোরাল মাছেরও এটা ব্যবস্থা করতে হবে। আবার আমরা যদি বলি যে মিঠা পানির মাছটা যেহেতু এই জায়গায় কম হচ্ছে, অন্য জায়গায় এই চাষটা বাড়াইতে হবে। সুতরাং যেই জায়গায় স্যালিনিটি, এটা একভাবে করা। এবং আমরা যে মাছ চাষের পদ্ধতি যদি চিন্তা করি, একসময় আমরা ছোট মাছ ছাড়তাম, সেটার ক্ষেত্রে এখন বড় মাছ ছাড়তে হবে। আবার হচ্ছে আমরা অনেক সময় ভেসে যাই, সেটার জন্য আমরা খাঁচায় মাছ চাষ করতে পারি। তাহলে আমরা যদি পানি ভেসেও যায়, অনেক সময় বন্যা হলেও এটা খাঁচাটা ভেসে যাবে, তার মানে হচ্ছে ভাসমান পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ করতে হবে। আবার পানি কমে যাচ্ছে, আমরা একটা জিনিস আমি নতুন বলছি যে পার্টিশন অ্যাকোয়াকালচার সিস্টেম। আমরা এই যে পানি কমে গেলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ রোদ হয়ে পানি গরম হয়ে যাচ্ছে, এর একটা অংশ যদি আমরা ঢেকে রাখি, সেই জায়গায়ও কিন্তু কিছু মাছ আশ্রয় নিতে পারে, তার সরাসরি ডিজিজ হচ্ছে না। আবার এই উপরের এই জায়গাটাতে আমরা রিনিউয়েবল এনার্জিকে কিভাবে কাজে লাগাইতে পারি, সোলারটা পুকুরের 3/1 যদি আমি দেই, তাহলে সেইটা থেকেও কিন্তু আমার হাউসহোল্ড কনজাম্পশন হচ্ছে। অনেকগুলো আসলে বিষয় এই ধরনের কিছু বিষয় আমরা করতে পারি আসলে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম মাছের দেশে মাছের অভাব এবং অভাবের পেছনের যে কারণগুলো আছে সেই কারণগুলো আমাদের অতিথি আজকে বলছিলেন। যারা আসলে দেশীয় মাছ নিয়ে কাজ করেন তারা এই ব্যাপারগুলোতে আসলে নজর দেবেন, সেই আশায় আমরা রাখছি। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট, অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।